আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদের শিরোনামগুলো। সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলির পর হামলাকারী আটক, ভবিষ্যতে এ ধরনের ঘটনা মোকাবেলায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুই অভিযোগ আদালতে, শুনানি 28 এপ্রিল। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইরানে খামেনি যুগ বিলুপ্তে ইসরায়েলের হুমকির মুখে সমঝোতা নয় তেহরানের হুঁশিয়ারি। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা, প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করেসপন্ডেন্স ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনা ঘটেছে। হিলটন হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, একজন শুটারকে আটক করা হয়েছে। অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান 7 থেকে 8টি গুলি চালানো হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর নাম এলেন টমাস। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ করা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময় যোগ দেন অতিথিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হোটেলের পাশে হঠাৎই শোনা যায় গুলির শব্দ। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। দ্রুত হোটেলের নিয়ন্ত্রণ নেয় সিক্রেট সার্ভিস। জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে। আতঙ্কিত অতিথিদের অনেকেই আশ্রয় নেন টেবিলের নিচে। গুলির ঘটনায় পণ্ড হয়ে যায় নৈশভোজের আয়োজন। এক নিরাপত্তা কর্মীর বরাতে বিবিসির খবরে জানানো হয়েছে 7 থেকে 8টি গুলি ছোড়া হয়। পাল্টা গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরাও। ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তারের খবর। পরে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, একজন নিরাপত্তা কর্মী গুলিবিদ্ধ হলেও তিনি আশঙ্কামুক্ত। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানান ট্রাম্প। আটক সশস্ত্র সন্দেহভাজন 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ওই ব্যক্তির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যার ঘটনায় গ্রেপ্তার হিশাম সালেহ আবু ঘারবিহের বিরুদ্ধে অস্ত্রসহ পূর্ব পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। নিহত নাহিদ সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত সিএনএনকে জানিয়েছেন, হিশামের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণের ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন বৃষ্টি খুন হয়েছেন। আগামী 28 এপ্রিল ফ্লোরিডার আদালতে হিশামের বিচার কার্যক্রম শুরুর কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমনের রুমমেট হিশাম সালেহ আবু ঘারবিহেকে নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার বিষয়টি ছিল হিশামের পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে অস্ত্রসহ পূর্ব পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। শনিবার ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানায়, হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং সবশেষে দুই শিক্ষার্থীকেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। These are the charges of the suspect. The suspect's name is Hisham. The charges we have so far are domestic violence, simple battery, domestic violence
false imprisonment, tampering with evidence, failure to report death to LEO or MEO, and unlawfully hold or move a dead human body in unapproved condition. যদিও বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি, তবে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত তাকেও হত্যা করা হয়েছে। হিশামকে কারাগারে রাখা হয়েছে। আগামী 28 এপ্রিল তার বিচারিক কার্যক্রম শুরুর কথা। নিহত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টিকে যুক্তরাষ্ট্রে হত্যার ঘটনায় তার গ্রামের বাড়ি চর গোবিন্দপুরে শোকের ছায়া নেমে এসেছে। এমন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন, গ্রামবাসী। ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন তারা। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য 7 মাস আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যান। বাবা জহির উদ্দিন আকন্দ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার সুবাদে ঢাকায় তাদের বসবাস। তবে প্রতি বছর ঈদের সময় সপরিবারে আসেন গ্রামের বাড়িতে। 2 ভাই বোনের মধ্যে বৃষ্টি ছোট। খবরটি পৌঁছানোর পর স্তব্ধ হয়ে পড়েন আত্মীয় স্বজন। 7 দিন পর কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ উদ্ধার হয়েছে, কারণ যেভাবে হোক আমার বিচার চাই। একটা ভাইয়ার সাথে নাকি সকাল 10টার দিকে বের হয়েছিল জামিল হাসান লিমন, তারে আমরা চিনি না। লিমন ভাইয়ের মরদেহ উদ্ধার করছে পুলিশ। আমার চাচতো ভাই জাহিদ হাসান প্রান্ত, তার পোস্ট দেখা বোঝা গেল যে আপু মৃত। গ্রামের মুখ উজ্জ্বল করা মেধাবী শিক্ষার্থী বৃষ্টির এমন নৃশংস মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম। তার লাশ পাওয়া গিয়েছে, তো এই লাশটি বাংলাদেশে আমাদের এই মাদারীপুরে আনার জন্য তার পরিবারের সাথে আমরা যোগাযোগ করছি যে এটা প্রসিডিউর ব্যাপার আছে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। বাংলাদেশ সরকারের কাছে এখন আবেদন যে আমাদের লাশটা যেন তারা আমাদের পৌঁছাই দেয়। তার মারি হলে আমরা তো তাদের সুস্থ বিশ্বাস চাই। এত বড় সরকারি দেশে কিন্তু এইভাবে নিখোঁজ হয়ে গেল। পড়ালেখার চান্স পাইছে, পড়ালেখা করাইছে, এভাবে যে এরকম হইব তা আমরা জানি না। ঘটনার সাথে জড়িতদের বিচার এবং নিহত বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। বিএনপি সরকারের দ্বিতীয় চলতি অর্থবছরের 10ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সচিবালয় বেলা 1টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট 17টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও 33টি প্রকল্প উপস্থাপন করা হবে। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তা থেকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। এবার রয়েছে ইরান যুদ্ধের 58তম দিন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে পাকিস্তানের প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল আর ইরানে নতুন করে ইসরায়েলের হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হুমকির মুখে কোনো আলোচনা নয়। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না ইরান। শনিবার রাতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল করেন। কারণ হিসেবে তিনি সময় অপচয়ের কথা জানান। এই পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলার আশঙ্কা বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, খামেনি যুগের সম্পূর্ণ বিলুপ্তি ঘটাতে তার দেশ যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে জানায়, সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষায় আগের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিয়ে অস্থিরতা বেড়েছে। সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আরোপ করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার জানিয়েছেন, টোল থেকে নেওয়া অর্থ তাদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকেছে। ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে তেহরানের পক্ষে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। জ্বালানি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তুলনামূলক কমেছে ক্রেতাদের ভিড়। তবে তেল পেতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কিছুটা বাড়লেও তা চাহিদার তুলনায় কম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, জ্বালানির অন্যতম রুট হরমুজ প্রণালী অবরোধ ও মধ্যপ্রাচ্য সংকটের পর থেকেই নতুন পরিস্থিতিতে দেশের পেট্রোল পাম্পগুলো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দাঁড়িয়ে সারি সারি মোটরসাইকেল ও গাড়ি। চালকরা বলছেন, এখন তেলের জন্য অপেক্ষার সময় কিছুটা কমেছে, তবে ভোগান্তি রয়েই গেছে। আগের চেয়ে সিরিয়াল অনেক কম, সব কিছু মিলে স্বাভাবিক পর্যায়ের দিকে আগাচ্ছে দেশ। ফিলিংয়ে তো অনেক জাম দেখলাম, আজকে একটু কম। তারপরে 2 ঘন্টা তো লাগার কথা না। সিরিয়াল দিচ্ছি বেলা 9টায়, এখন 11:22 বাজে, তো আশা করি আর 3-4টা গাড়ির সামনে আছে, পাবো তেল ইনশাল্লাহ। ফুয়েল পাস নিয়েও বাক বিতণ্ডা দেখা যায় অনেক পাম্পে। যদি প্রত্যেকটা পাম্পে কড়াকড়িভাবে ফুয়েল পাসটা যদি অ্যাক্টিভ করতো, তাহলে দেখা যেত যে যেটা হয়তো বাংলাদেশে যেমন মানে যারা অবৈধ রেজিস্ট্রেশনকৃত গাড়িগুলো আছে ওইগুলো আর তেল লাইনে দাঁড়াইতে পারতো না। মানে ফুয়েল পাসের জন্য হয়তো ভাই এই পাম্পে তেল দিচ্ছে, বাকি পাম্পগুলোতে যে কাছে 30 বা 50 এরকম, মানে অ্যাপসে যে লিমিট দেখাবে ওই অনুযায়ী আপনি তেল নিতে পারবেন, এর বেশি দেবে না তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ যথেষ্ট না থাকায় এখনও তেল বিতরণে বিঘ্ন ঘটছে। কালকে রাত্রে শেষ হয়েছে, আপনার 7টার সময় অকটেন শেষ হয়েছে, এখন পর্যন্ত বন্ধ। ওদের যা দিছে এটা কালকে শেষ, আজকে এখনো আসে না গাড়ি আসলে আবার দেওয়া হবে। সংকট সমাধানে জ্বালানি তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। হাইকোর্ট 6 মাসের সময় বেঁধে দিলেও সাগর রনি হত্যা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স। তাই শেষবারের মতো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 6 মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। তবে দাখিল করা অগ্রগতি প্রতিবেদন আদালতের অনুমতি নিয়ে পড়েন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের বেঞ্চ ওই আদেশ দেন। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোর্শেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে তদন্ত কর্মকর্তা আরও 6 মাস সময় চান বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল। ভাইয়ের মরদেহের সন্ধানে সস্ত্রীক ঝিনাইদহের মহেশপুরে এসেছেন মীর ওয়ারসি নামে এক আফগান নাগরিক। শুক্রবার দুপুরে মীর ওয়ারসি তার স্ত্রীকে নিয়ে মহেশপুর থানায় হাজির হন।
বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় নিহত ভাই হাশিমের লাশ শনাক্ত ও আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে নিতেই বাংলাদেশে এসেছেন তিনি। মীর ওয়ারসি বর্তমানে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি মহেশপুরের কলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে এক আফগান নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মীর ওয়ারসির দাবি ওই ব্যক্তি তার ছোট ভাই হাশেমি। শুক্রবার দুপুরে মীর ওয়ারসি ও তার স্ত্রী মহেশপুর থানায় গিয়ে তাদের ভাইয়ের সন্ধান ও মরদেহ উত্তোলনের বিষয়ে পুলিশের সহায়তা চান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাশেমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান। ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায় নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। রঘু রায়ের ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন ২ বছর ধরে তার বাবা ক্যান্সারে ভুগছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির একজন। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধ চূড়ান্ত বিজয়ের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি ছবিগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। তার তোলা দুর্লভ ছবি নিয়ে রাইজ অফ এ নেশন শীর্ষক বইও প্রদর্শনী হয়েছিল, যার জন্য ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। সবুজে মোড়া এক স্বপ্নযাত্রা, দায়বদ্ধতার দীপ্ত দৃষ্টান্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, যার চিন্তায়, চেতনায় আর কর্মে মিশে রয়েছে প্রকৃতির প্রতি অকৃত্রিম ও অক্লান্ত ভালোবাসা। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলা। রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠানে তাকে অভিনন্দন জানিয়ে প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনরা। তারা বলেন, এই সম্মাননা পরিবেশ রক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। সবুজের প্রতি নিবেদিত এক জীবনের গল্প, যেখানে প্রতিটি পদচারণা প্রকৃতির টানে আর প্রতিটি উচ্চারণ পরিবেশের পক্ষে। মুকিত মজুমদার বাবু শুধু একটি নাম নয়, বরং এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি, যিনি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা, জাগিয়েছেন সচেতনতার আলো। অক্লান্ত, অবিচল, অবিরাম সাধনার স্বীকৃতি যখন তা হয় স্বাধীনতা পুরস্কার, তখন তা শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সমগ্র পরিবেশ আন্দোলনের এক গৌরবোজ্জ্বল মাইলফলক। তিনি গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এমন অর্জনকে দেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবেই দেখছেন সুধীজনরা। আমাদের চিন্তায় যেন একজন মুকিত মজুমদার বাবুর দেশপ্রেম ফুটে ওঠে, আমাদের কার্যকলাপে যেন একজন মুকিত মজুমদার বাবুর প্রেরণা খুঁজে পাই। আমাদের কথাগুলো, গবেষণার বক্তব্যগুলো আমরা কখনো সাধারণ মানুষের নিকট পৌঁছানোর সুযোগ পাইনি, কারণ আমরা প্রায় সময় দেখি গবেষণাগুলো প্রায় বন্দি থাকে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে। এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আমাদের প্রিয় মুকিত মজুমদার বাবু ভাই। 1971 সনে বাবু যুদ্ধে নেমেছিল অস্ত্র হাতে। এখন আর একটা বড় যুদ্ধে আছে বাবু, পরিবেশ সংরক্ষণ করা, প্রকৃতিকে বাঁচানোর যুদ্ধে এখন বাবু আছে। এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। মানুষকে সম্পৃক্ত করেছেন এবং মানুষ কিন্তু সচেতন হয়েছেন। আজকে বাংলাদেশের একটি শিশুও কিন্তু জানেন যে একটি প্রাণ কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আজ ভালো নেই, এই ভালো কি করে থাকবো সে চেষ্টা কিন্তু বাবু ভাই অব্যাহত রেখেছেন। প্রথমবারের মতো পরিবেশ খাতে স্বাধীনতা পদকের প্রচলনে ধরিত্রী রক্ষার অভিযাত্রায় গতি আসবে বলে মত বিশিষ্টজনদের। যখন জীবনের সংরক্ষণে, প্রকৃতির সংরক্ষণে কেউ এগিয়ে আসে, এর তো কোনো পারদ যন্ত্র নেই, প্রমাণ করা যাবে না যে তিনি
কত পরিমাণ ভালোবাসা নিয়ে, মমত্ব নিয়ে এগিয়ে এসেছেন। প্রকৃতি ও ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে, আমরা সবাই সেখানে সমর্থন জানাই, তাদের সহযোগিতা করি। আসুন আমরা সবাই মিলে আজকে জীবন রক্ষার জন্য আমার প্রকৃতিকে রক্ষা করতে হবে। একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে আরও বিস্তৃত, আরও বহুমাত্রিক পরিসরে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা সবাই কিন্তু একই ধরনের কাজ করি না, আমরা কিন্তু এক একজনের এক একভাবে কাজ করি, কিন্তু সেই কাজের মাধ্যমে যদি আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। এখনই কিন্তু আমরা অনেক দুর্বিষহ একটি সময় কাটাচ্ছি, তাহলে ভবিষ্যৎটা কোথায় যাবে? দূষণে আমরা কিন্তু জর্জরিত করে ফেলছি এই দেশটাকে। আমাদের শিক্ষাটা কিন্তু শুরু হওয়া উচিত বাসা থেকে। আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে এবং এই কাজটি যত বেশি আমরা সবাই মিলে করব, যত বেশি আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব, তখনই কিন্তু সম্ভব। আসুন আজকে একটি অঙ্গীকারই করি, আমরা যেন সবাই হাতে হাত রেখে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই। পরিবেশ সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানে এমন গুণীজনরা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। নিষ্ঠা, নিবেদন আর নৈতিক দায়িত্ববোধ থাকলে বদলে যেতে পারে সময়, সমাজ, এমনকি সমগ্র পৃথিবীও। ফুল পাখি তরুলতা তটিনীর গান, চির জাগরুকার চির অম্লান। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক। অভিযোগ, টাকার বদলে উৎপাদিত ধানের 25% সেচ খরচ হিসেবে নিচ্ছেন পাম্প মালিকরা। এতে উৎপাদন খরচ বেড়ে লোকসানের আশঙ্কায় কৃষক। এবার প্রকৃতি সংবাদ। ভূপরিস্থ পানি সংরক্ষণ ও সেচ সুবিধা বাড়াতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে শুরু হয়েছে স্লুইস গেট নির্মাণ কাজ। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে সদর উপজেলার অন্তত 7টি গ্রামের চিত্র। সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্লুইস গেটকে কেন্দ্র করে কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নের পাশাপাশি গড়ে উঠবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সঙ্গে চাঙা হবে গ্রামীণ অর্থনীতি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশ ভোজে গুলির পর হামলাকারী আটক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা মোকাবেলায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার 2 অভিযোগ। আদালতে শুনানি 28 এপ্রিল। শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইরানে খামেনি যুগ বিলুপ্তে ইসরায়েলের হুমকির মুখে সমঝোতা নয় তেহরানের হুঁশিয়ারি। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।